আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক RTVর নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে প্রথমত দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। শুরু করছে দৈনিক ইত্তেফাক দিয়ে। হাজার হাজার প্রবাসীর সৌদি ফেরা অনিশ্চিত, স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সৌদি আরব। কফিলের আবেদন না থাকলে রি এন্ট্রি ভিসা দেবে না দূতাবাস। ভিসা ও কফিলের নিয়োগ না থাকলে কিছু করার নেই বলছেন পররাষ্ট্রমন্ত্রী। নিচে আছে এমসি কলেজ ঘিরে অপরাধী সিন্ডিকেট, গৃহবধূকে দল বেঁধে ধর্ষণে অভিযুক্তরা আগেও একাধিক তরুণীকে ধর্ষণ করেছে। অপরাধের আখড়া ছিল অর্জুনের ফ্ল্যাট। 1 দশকে 5 ছাত্রলীগ কর্মী খুন। ডান দিকে আছে জঙ্গি জিয়াসহ 12 জনের বিরুদ্ধে চার্জশিট, ব্লগার নিলয় হত্যা। পেছনে আছে একটি উত্তরে বন্যার অবনতি, দুর্ভোগে বানভাসীরা। রাজশাহীতে 50 গ্রাম পানিতে ভাসছে, নাটোরে বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রথম আলো। পূর্ব ইউরোপের জঙ্গলে দলে দলে বাংলাদেশি মানব পাচারের নতুন পথ। ভূমধ্য সাগর হয়ে মানব পাচার কয়েক বছর ধরে আলোচিত নতুন পথ। বসনিয়া, ক্রোয়েশিয়া আর স্লোভেনিয়া হয়ে ইতালি। বসনিয়ার জঙ্গলে বাংলাদেশি সহ 500 জন। স্লোভেনিয়ায় এ সপ্তাহে আটক শতাধিক। ডান দিকে নিচের দিকে আছে বছর জুড়ে আবহাওয়ার খেপাটে আচরণ, ঝড় বৃষ্টি বন্যা। এবছর রোদ বৃষ্টি বজ্রপাত ঝড় বাতাস সব কিছুরই তীব্রতা বেশি। এ মাসে বৃষ্টি বেশি হবে, ঘূর্ণিঝড়েরও আশঙ্কা। নিচে আছে দেশে পিছিয়ে যাচ্ছে চীনা টিকার পরীক্ষা, করোনা মোকাবেলা। টিকা ও টিকার পরীক্ষা নিয়ে মানুষের আগ্রহ আছে, পরীক্ষার ব্যয় মেটানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সমকাল বলছে শুরুই হলো না গরিবের পুষ্টি চাল বিতরণ। নানা অনিয়ম দুর্নীতি, গম বরাদ্দ নিতেও দিতে হয় উৎকোচ। খাদ্য অধিদপ্তরের দুর্নীতির খবর এটি। নিচে আছে কূটনীতিতে দেশের অসামান্য অর্জন, বিশ্বসভায় প্রশংসিত শেখ হাসিনার ভূমিকা। ডান দিকে আছে কন্ডেম সেলে বিমর্ষ, মিন্নির গায়ে কয়েদির শাড়ি, বাবার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে। কালের কণ্ঠ, অনেক শিক্ষার্থী আর স্কুলেই ফিরবে না। দরিদ্র পরিবারের শিশুরা পড়ালেখার বাইরে 7 মাস। গত বছর ঝরে পড়ার হার প্রাথমিকে 17.9%, মাধ্যমিকে 37.62%। নিচে আছে মেয়াদহীন কমিটিতে চলছে ছাত্রলীগ। পেছনে আছে দুর্নীতির প্রতিবাদ করায় ডজনখানেক মামলা। ব্রুনাই দূতাবাস কর্মকর্তার রোশানলে পড়ে সব হারিয়েছেন প্রবাসী মেহেদি। নিচে সিঙ্গেল কলামে আছে হাইকোর্টের সমঝোতার রায়, বাসে পা হারানো রাসেল আরও 20 লাখ টাকা পাবেন। যুগান্তর, 20 নৌরুটের পলি অপসারণ, ড্রেজিংয়ে গচ্চা 308 কোটি টাকা। বিভিন্ন ঘাট ও স্থাপনা ভেঙে ক্ষতি 50 কোটি টাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ড্রেজিং হলেও ফেরি বন্ধ। ডান দিকে আছে এইচএসসি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 31 অক্টোবর পর্যন্ত। সবচেয়ে নিচে আছে পদ্মা সেতুর রেল লিঙ্ক সংযোগ প্রকল্প এখনও বন্ধ, 2 প্রান্তের কাজ, গতি নেই ত্রুটি সমাধানে। পেছনে আছে একটি সিআরপিতে ইয়েনো ওয়াহিদা, আশাবাদী চিকিৎসকরা। দেশ রূপান্তর বলছে ছক্কা হাঁকালেন তাকসিম ফয়জুল্লাহর বাউন্ডারি। চট্টগ্রাম ও ওয়াসার ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার এমডি নিয়োগে রেকর্ডের পর রেকর্ড। নিচে আছে সমীক্ষা ছাড়াই 5,625 কোটি টাকার প্রকল্প, পল্লী সড়কে সেতু নির্মাণ। সবচেয়ে নিচে বিশৃঙ্খলায় নিয়মে পরিবর্তন, প্রথম বিতর্কে এগিয়ে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2020 প্রসঙ্গ এটি। সবশেষে দ্য ডেইলি স্টার, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ল amend it to curb cops' raid powers. Foreign Minister writes to Law Minister, 6 an end to harassment of recruiting agencies. ডান দিকে আছে 3 China funded rail projects, PMO to review plans and costs. আজিজ ভাই, সবগুলো নিশ্চয়ই শুনলেন আপনি। শিরোনামগুলো আমরা আজকে শুরু করতে পারি, যেটা আমাদের গত কয়েকদিন ধরেই সবগুলো পত্রিকা এবং টিভির পর্দা জুড়ে আছে। সেটা হচ্ছে আমাদের সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, তারা অনেকেই কয়েক হাজারই বলতে গেলে দেশে আটকে আছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ, আকামার মেয়াদ শেষ, টিকিট পাচ্ছেন না। এখন বলা হচ্ছে স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সৌদি সরকার। কফিলের আবেদন না থাকলে রি এন্ট্রি ভিসাও দেবে না দূতাবাস।
ভিসা ও কফিলের নিয়োগ না থাকলে কিছু করার নেই পররাষ্ট্রমন্ত্রী। খুবই একটি জটিল অবস্থার মধ্যে পড়েছেন তারা। আমাদের অর্থনীতির অন্যতম ব্লাড লাইন হচ্ছে এই প্রবাসী শ্রমিক ভাইরা, যারা আমাদেরকে বিভিন্ন উপায়ে টাকা পাঠিয়ে কিন্তু আমাদের অর্থনীতি সচল করে রেখেছেন। কি হবে সামনের দিনগুলোতে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বলতে গেলে আসলে ব্লাড লাইন অন্যতম নয়, 1 নম্বর। কারণ করোনার কারণে প্রবাসীদের যা সঞ্চয় ছিল সবই দেশে পাঠিয়ে দিয়েছে, এবং এজেন্সিগুলো বলছে শুধু সৌদি আরব থেকে 25,000 প্রবাসী বাংলাদেশে এসছে এবং তারা যেতে পারছে না। এবং শেষ কথা এইটাই যে ভিসা ও কফিলের নিয়োগ না থাকলে কিছুই করার নেই, এটা পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে লাইফলাইন প্রবাসীদের আয়, আমাদের তো জিডিপির মেইন কন্ট্রিবিউটর হচ্ছে গার্মেন্ট, প্রবাসী, কৃষক, সার্ভিস সেক্টর, এবং এই প্রবাসীদের আয়টা কিন্তু একদমই হুমকির মুখে পড়ে গেছে। বিশেষ করে মিডল ইস্টের যে 6টা দেশ আছে, এই 6টি দেশে কিন্তু আমাদের প্রবাসীরা, আমার মনে হয় যে আস্তে আস্তে সবাইকে কমিয়ে ফেলা হবে। মালয়েশিয়ার অবস্থাও তাই। মালয়েশিয়ার থেকে তো ইতিমধ্যে 50,000 বাংলাদেশিকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এইটা এই মুহূর্তে এসে, ধরেন করোনা শুরু হলো তো সেই মার্চে, আমাদের বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং আমাদের ওখানের এমবেসিগুলি, এগুলো তো তাদের জানার কথা। এবং কূটনৈতিক তৎপরতা এবং এমবিসি সম্পর্কে অনেক অভিযোগ যে ওখানে প্রবাসীরাই এমবিসির কোনো সাহায্য পায় না। এমবিসিগুলো এটা আগের থেকে কথা বলে এটা ঠিক করতে পারত তো। আর সৌদি আরবের অবস্থাটা দেখেন, বিশেষ করে মিডল ইস্টে, এটা তেল নির্ভর দেশ, তেলের দাম পড়ে গেছে। এখন আমাদের যে প্রবাসীরা, এর অধিকাংশ মানে কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষ, এরা প্রাইভেট ফার্মে চাকরি করে। এখন প্রাইভেট ফার্মগুলোতে কাজ নাই, এবং এই যে জটিলতা তৈরি করা হচ্ছে বা হয়েছে, যে আকামা দিচ্ছে, আকামার মেয়াদ চলে গেছে, এখন কফিল মানে নিয়োগকর্তা, তারা এটা এক্সটেন্ড করছে না। এখন প্রাইভেট অর্গানাইজেশন তারা যদি কাজ না থাকে বা কাজ না দিতে পারে, তাহলে তো এটা করবে না। না, গোদের উপর বিষ ফোড়ার মতো আরেকটা বিষয় হয়েছে, যেটা কালকে আমরা অনেক অভিযোগ শুনেছি, যে কফিল নাকি এখন টাকা চাচ্ছে, মোটা অঙ্কের টাকা চাচ্ছে, যে আমাকে টাকা দাও, আমি তোমাকে তাহলে আকামার মেয়াদ বাড়াবো। বিকজ হচ্ছে আমাদের দেশে এই যে যখন ধরেন প্রবাসী বাংলাদেশি নিয়ম অনুযায়ী যায়, যেখানে হয়তো লাগার কথা প্লেন ভাড়ার থেকে সব মিলে হয়তো 20-25 হাজার টাকা, কিন্তু একজন 8 লাখ, 10 লাখ, 5 লাখ দিয়ে যায়। এখানে তো প্রত্যেকটা দেশে এবং বাংলাদেশের যে এজেন্সিগুলা, এরা তো এজেন্ট হিসাবে কমিশন খায়। তো এখন এই কফিলের যে চাকরি, তারা তো বলছে যে তা আমাদের তাদেরকে টাকা দিতে হবে, সেই সুযোগটা তারা নিচ্ছে, কিন্তু সেই মেয়াদ চলে গেছে। এই জন্য সেই সুযোগটা নিচ্ছে, নতুন করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে এই সবগুলো লোকের কি নিয়োগ হবে? হবে না। কারণ তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সৌদি আরবের মানবাধিকার, এবং সৌদি আরবের, আমরা যদিও বলি মুসলিম রাষ্ট্র, সেখানে কাবা শরীফ আছে, মুসলিমদের কেন্দ্র আমি বলবো, কিন্তু আসলে কি সৌদি আরবের মুসলমান রাষ্ট্রের প্রতি আপনি লক্ষ্য করে দেখেন, সেইভাবে কি তাদের সহানুভূতি তেমন আছে? আগের মতো আর নেই। একটা সময় ছিল 80 দশকে, 70 দশকে আমরা দেখেছি, আস্তে আস্তে কমেছে সেটা। হ্যাঁ, যখন 80 দশকে আমরা ছাত্রত্ব ছাড়ালাম, যখন সৌদি আরবের লোকজন যেতে থাকলো, তখন মুসলিম ভ্রাতৃত্ব বোধটা ছিল, এবং সৌদি আরব এটা করেছে। এখন কিন্তু আর তারা সেই জায়গায় নাই। এখন মুসলিম দেশের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে, তাদের অর্থের আপনার তেলের আয় কমে গেছে, তাদের নিজস্ব রাজতন্ত্রের মধ্যে গোলমাল। সুতরাং তারা কিন্তু নানান সমস্যায় জর্জরিত, এবং তাদের ওখানেও কর্মসংস্থান কমে গেছে। সুতরাং এই বাস্তবতায় আমাদেরকে যেটা করতে হতো, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওখানে এমবেসি, এই প্রত্যেকটা দেশের অবস্থা বুঝে আপনার আগেই কূটনৈতিক তৎপরতা নেওয়া উচিত ছিল, এবং সেখানে কত লোক সেখানে কাজ করতে পারবে, বাড়তি লোক হলে তারা আমাদের নতুন জায়গা খুঁজে বের করা। কিন্তু আমার মনে হয় যে এই যে ধরেন
আমাদের দেশের লোকজন যে প্রবাসে যায়, অধিকাংশ লোকই তো তারা নিজস্ব উদ্যোগে যায়, এজেন্সির মাধ্যমে টাকা পয়সা বেশি দিয়ে টিয়ে বিভিন্ন ভাবে নিজেরা আপনি যেটা বললেন এই প্রসঙ্গে, যেটা আজকে প্রথম আলো লিড নিউজে আছে, পূর্ব ইউরোপের জঙ্গলে দলে দলে বাংলাদেশি মানব পাচারের নতুন পথ, ভূমধ্যসাগর হয়ে মানব পাচার কয়েক বছর ধরে আটকে বসনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া। বসনিয়ার জঙ্গলে বাংলাদেশি সহ 500 জন। এর আগে আমরা শুনেছি যে আপনার অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে যাওয়ার সময় কিন্তু আপনার সাগরে ডুবে অনেক বাংলাদেশি শরীর সমাধি হয়েছে। এখন আবার জঙ্গলে পরে যেই তীব্র শীত, এবং মানে এই যে যেটা বলছিলেন আপনি, যে সব কিন্তু নিজের উদ্যোগেই যায়, এই যে চোরা পথে নানাভাবে অনেকে মারা পড়ে, অনেকে ঢুকতে পারে, অনেকে মারা পড়ে, পথেই মারা পড়ে। আমি বলি আমাদের 68% হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এরা এই পৃথিবীর ভিতরে আমরা কিন্তু শ্রম শক্তির দিক থেকে সবচাইতে শক্তিশালী, এরকম আর নাই। 68% লোক কর্মক্ষম, কিন্তু আমরা এটাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি না। মিডিল ইস্ট সহ এইসব দেশে কিন্তু আমি গেছি, দেখছি যে আমাকে দেখলে একজন বাঙালি ওখানে যারা কাজ করে তারা আপনার ওয়ালের আড়ালে বা গাছের আড়ালে লুকায়, দেখা করে না, কারণ ওখানে গিয়ে ছোট ছোট কাজ করে। আমরা তাদেরকে টেকনিক্যালি বলেন, ট্রেনিং দিয়ে বলেন, আমরা কিন্তু এই যে ধরেন শ্রীলঙ্কা থেকে যায়, ভারত থেকে যায়, মায়ানমার থেকে যায়, চীন থেকে যায়, তারা কিন্তু ভালো ভালো চাকরি করে। আর আমাদের লোকরা কিন্তু সবচাইতে নিচের কাজগুলি করে। আমরা এদেরকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি নাই। এবং আমরা সবগুলো লোক, এই 68% লোকের ভিতরে যদি 20% লোকও যদি বিদেশে যেতে চায়, তাদেরকে যদি জনশক্তিতে রূপান্তরিত করে, আমাদের জনশক্তি মন্ত্রণালয় আছে, তার মাধ্যমে আমাদের জায়গাগুলো খুঁজে বের করে আমরা সরকারি ভাবে যদি G2G পদ্ধতিতে আমরা যদি লোকগুলি পাঠাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের চাকরির নিশ্চয়তা থাকতো এবং এই লোকদের এত টাকা দিয়ে যেতে হতো না। এবং কি করুণ কাহিনী আপনি জানেন না, যে 5 লাখ টাকা 10 লাখ টাকা বিদেশ দিয়ে গেছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা সেই টাকা তুলতে তাদের জীবন শেষ, তারা সেই টাকাই উঠাইতে পারে না, তারা দেশে কি পাঠাবে? এর ভিতরে ধরেন কিছু সংখ্যক ভালো অবস্থায় গেছে, তারা হয়তো টাকা পাঠাচ্ছে, কিন্তু আমরা সব পুরা যে এই সারা পৃথিবী জুড়ে যে প্রায় 1 কোটি প্রবাসী আছে, এই 1 কোটি প্রবাসীর কিন্তু আয় পুরোটা আমরা পাই না, কারণ অনেকেই এত বেশি টাকা আপনার এজেন্সিকে দিয়ে চলে গেছে, তারা কিন্তু বেশি আয় বাংলাদেশে পাঠাতে পারে, কারণ এজেন্সির টাকা শোধ দিতেই বেকার। ওখানে যাওয়ার পরে অনেক অভিযোগ আছে, যাওয়ার সাথে সাথে পাসপোর্ট কেড়ে নেয়, পাসপোর্ট নাই, হ্যাঁ, এজেন্সির কাছে তারা জিম্মি। আচ্ছা, আমাদের এইভাবেই চলবে। যে আপনি সৌদি আরবে বলছিলেন, দিন দিন তো অবস্থা আরো খারাপ হবে, কারণ সৌদি আরবের নিজেরও এখন তাদেরও জনশক্তি তৈরি হচ্ছে, তারা অনেকগুলো পেশায় কিন্তু নিজেদের লোকজনকে তারা এখন কাজে লাগাচ্ছে, সেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। জি, সংখ্যায় খুব। সৌদি আরবের লোকজন যারা কাজ করার মতো, তারা বসে খায়, তারা ভাতা। এই অবস্থা তো সবসময় থাকবে না। তো আমাদের কি এই সারা জীবন আমরা অন্য দেশে গিয়ে মানে শ্রমিকের কাজই করব, আমাদের দেশকে ইয়ে করতে পারবো না? আমরা কি এখানে কিছু করতে পারি না? আমরা 17 কোটি লোকের দেশ, আমাদের এখানে আপনি দেখেন আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না, হ্যাঁ, তেমন করতেইছে না। সুতরাং আমাদের প্রবাসী এটাকে শক্তি হিসেবে দেখতে পারি তো, কিন্তু আমরা একটু জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তো, করলে তো আমাদের দোষের কিছু নাই, কিন্তু আমরা তো পারছি না। আবার দেশেও তার আমাদের এই যে যারা প্রবাসী, যারা যেটা বললেন যে এই যে 68% জনশক্তি, তার অর্ধেক জনশক্তি আমাদের দেশে নিজেরা কাজে লাগাতে পারতাম, তাহলে তো আমাদের এই দারিদ্র থাকার কথা না আমাদের, এই তাই না? দারিদ্র ওই অর্থে যদি বলেন, এই করোনার আগ পর্যন্ত আমি বলবো যে খুব দারিদ্র, তা আমি বলবো না, কারণ এখন ধরেন করোনার আগে ছিল 20% ছিল হতদারিদ্র, এখন হয়ে গেছে এটা 30%। এটা BIDS এর জরিপ, সরকারি প্রতিষ্ঠান। 30% যদি এখন করোনার কারণে হতদরিদ্র, এটা একটা ভয়াবহ চিত্র। হ্যাঁ, 30% হতদরিদ্র লোক, এটা তার মানে হচ্ছে যে তারা একদম দিন আনেক দিন খায়ও না, তারা খাবার পাচ্ছে না। 6 মাসে 10% বেড়ে গেছে। হ্যাঁ, সুতরাং আমাদেরকে তো অবশ্যই এই যে আপনার ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেটাকে আমরা বলি, এটাকে আমাকে বিশেষভাবে জোর না দিলে আমরা অন্য ক্ষেত্রে, এই যে গার্মেন্টস এর কথা বলছেন, গার্মেন্টস এক্সপোর্ট করে আয় করছে, ঠিক আছে, কিন্তু এটাও তো দেখেন এই গার্মেন্টস এর লোকরা অর্থ পাচারের শীর্ষে, সবচেয়ে বেশি
আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এ তারা বেশি অর্থ পাচার করছে। হ্যাঁ, এবং তারা কিন্তু দেশের যেমন আপনার আমরা হিসাবটা করি যে আমরা কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট করি না। আমি গার্মেন্টস এর একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল, এরপরে আর করে না। আমি বললাম যে গার্মেন্টস কোথায় আমরা এক্সপোর্ট করি? আমরা করি শ্রম এক্সপোর্ট। জি জি, কারণ এখানে শ্রমিকরা কাজ করে, সস্তায় কাজ করে, তার মুনাফা হিসাবে আমরা এক্সপোর্ট করি। আমরা তো গার্মেন্টস এক্সপোর্ট আমরা করি, শ্রমের মূল্যটা পাই, আসলে শ্রমের মূল্যটাই পাই। জি, আর শ্রমের মূল্যটা পাই। এই জন্য আমি বলছি যে আজকে এই জিনিসগুলো আসলে হচ্ছে কি, সারা দেশটায় আপনার যে মূলত যে সেক্টরগুলি আছে, গার্মেন্টস বলেন, প্রবাসী বলেন, একমাত্র কৃষিখাত মোটামুটি দাঁড়িয়ে আছে। কৃষকরা যার যার মতো স্বাধীনভাবে কাজ করছে। এছাড়া ধরেন সার্ভিস সেক্টর তো পুরোটা বসে গেছে। গার্মেন্ট সেক্টর আস্তে আস্তে এগোচ্ছে। হ্যাঁ, প্রবাসী তারপরেও তো এটা পাচার হতে থাকবে, এটা রোধ করার কোনো কায়দা নাই। গার্মেন্ট সেক্টর যে আয় করছে, পাচারও করছে সবচেয়ে শীর্ষে। সুতরাং প্রবাসী আয় বসে যেতে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু সামনে যত যাই বলি না কেন, অন্যের অনেক দেশ, 196টা স্বাধীন দেশ আছে, তার ভিতরে তো 1000 দেশ, 1000 পপুলেশনের দেশও আছে। এটা 195 দেশ গুনলে তো হবে না। আমরা বিশ্বে জনসংখ্যার দিক থেকে 8 নম্বর। আমরা আজিজ ভাই, আমাদের আরো অনেকগুলো প্রসঙ্গ আছে, এই একটি প্রসঙ্গ নিয়ে আমরা যদি আলোচনা শেষ করে দিই। আমরা আমাদের যেটা করতে হবে, আপনি যেটা বললেন যে এই জনশক্তিকে মানে এই সমশক্তিতে পরিণত করতে হবে, তাই তো? এবং হ্যাঁ, সেটা কিন্তু অনেক দিন ধরে শুনছি, সেই আমরা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুনছি, তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আমরা জানি না সেটা কিভাবে চলছে, তবে আমরা আশা করব যে একসময় আমাদের জনশক্তি বেশ ভালো রূপ নেবে এবং আমরা বিশ্বব্যাপী সেটা রপ্তানি করতে পারবো। আমরা একটু এবার ইত্তেফাকের দিকে আমরা চোখ ফেলে আবার। তারা যেটা বলছে, এমসি কলেজ ঘিরে অপরাধী সিন্ডিকেট, গৃহবধূকে দল বেঁধে ধর্ষণে অভিযুক্তরা আগেও একাধিক তরুণীকে ধর্ষণ করেছে। অপরাধের আখড়া ছিল অর্জুনের ফ্ল্যাট, 1 দশকে 5 ছাত্রলীগ কর্মী খুন। তার মানে আগেও তারা অনেক অপকর্ম করেছে, কিন্তু তারা হয়তো মান সম্মানের ভয়ে সেটাকে প্রকাশ্যে আনেননি। হ্যাঁ, বিষয়টা হলো আমাদের দেশে যে হিসাবে এই যে রেপ হয়, আপনার এই কালকেও আমি পত্রিকায় দেখলাম আইন ও সালিশ কেন্দ্র একটা জরিপ রিপোর্ট দিচ্ছে, এটা তো পত্রিকার থেকে নেয়। বাংলাদেশে কিন্তু আমার ধারণা 50% রেপ কেস এটা কিন্তু পাবলিকলি আসে না, কারণ তারা এটা গোপন করে যায়। যেটা নেহায়েতি ঘটনার কারণে, ঘটনার বিভৎসতার কারণে যেটা প্রচার পেয়ে যায়, সেটা সামনে চলে আসে। আজিজ ভাই, এখানে একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা সাধারণত দেখি যে একটি আলোচিত এই ধরনের ধর্ষণের ঘটনার পরেই কিন্তু অনেকগুলো ধর্ষণের কাহিনী বা অনেকগুলো ধর্ষণের ঘটনা আমরা কিন্তু পত্রিকার পাতায় দেখি। সেক্ষেত্রে কি মনে হয়, যারা চেপে যেতেন তারা কি তখন একটু উৎসাহিত হন যে না, এটা বললে বিচার পাবো, এই ধরনের কিছু 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 তো উৎসাহিত হচ্ছে। নাইলে আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির দেখেন, এই যে একটা মেয়ে, সে কিন্তু নিজে যা কেস করেছে, তাই না? এবং সে প্রেস কনফারেন্সও করেছে। এটা তো আমি বলবো যে সে সাহসিকতার পরিচয় তো দিয়েছে, সে তো চেপে যায় নাই, সে তো এটার প্রতিবাদ করেছে। আমার বক্তব্য হচ্ছে যে সবাইকে সার্কামস্টেন্সেস তৈরি না হয় এইটা। আর এমসি কলেজের কথাটা ভিন্ন। এমসি কলেজ এটা দুর্বৃত্তা না, এখন যেটা এমসি কলেজ অত্যন্ত পুরনো, 150 বছরের পুরনো প্রতিষ্ঠান, এখানে বহুত গুণীজনের ওখান থেকে বেরিয়েছে। কিন্তু এটার ভিতরে যে এত জঘন্য কাজ হতো, এটা কিন্তু হয় নাই, এই প্রথম আসলো। কারণ এটা আগের থেকেই হয়। এবং প্রায় আপনি দেখেন পুরানো যত শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখেন যে বিভিন্ন রুম, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এরকম সিন্ডিকেট করে করে নানান অপকর্মের সাথে ছাত্ররা জড়িত হচ্ছে। হ্যাঁ, এটা প্রশাসন দেখার মতো শক্তি নাই। কারণ এখন হয়ে গেছে যে সারা দেশটা একক নিয়ন্ত্রণে চলে গেছে, তো এখন কেউ কিছু বলে সাহস পায় না, সবাই যার যার মতো আত্মরক্ষায়। সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ, মানুষ তার আত্মরক্ষা, কোন কথা কয়ে কোন কথায় কোন বিপদে পড়ব। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন আছে, আপনি অপমানিত হয়েছেন, আমি মনে করলে আমি কেস করে দিতে পারি, এমন আইন সেই ব্রিটিশ আমলের 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেই ডিজিটাল নিরাপত্তা আইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলেন, এটা আওয়ামী লীগ সরকারের কাছে এটা প্রত্যাশা করা যায় যে যে ব্রিটিশ আমল আইন করেছিল যে এই সাবকন্টিনেন্ট ভারতবর্ষকে শোষণ, শাসন, নির্যাতন করার জন্য, সেই আইন আজকে বলবৎ বাংলাদেশে?
হ্যাঁ, আমাদের পরিবহন শ্রমিকদের সংসদে আইন পাশ করলেই সরকার বাস্তবায়ন করলো না। সংসদে আইন পাশ, সেই আইন বাস্তবায়ন করা যায় না। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠান ছোট বড় দলে দলে মাফিয়া গ্রুপ তৈরি হয়ে গেছে। এগুলো তো সামগ্রিকভাবে চিন্তা না করলে এই দেশের কালচারাল ভ্যালুসটা নষ্ট হয়ে গেছে। এখন যার যেখানে যে অপকর্ম করে সুযোগ পাচ্ছে সে করে যাচ্ছে, এটা তো নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে এই দেশে তো আর এখন বিপ্লব করা সম্ভব না। তবে এইটা ঠিক যে এই অপকর্মগুলোকে অত্যন্ত শক্ত হাতে, যেমন তিন্নি হত্যা, হত্যা, আপনার নিপাত শরীফ হত্যা, অত্যন্ত গত বছর তাকে কুপিয়ে হত্যা করলো, এবারে বিচারটা হয়ে গেল। হ্যাঁ, হয়তো আপিল হবে হাইকোর্টে, ছাড়া তো আর এটা কোনো ফাঁসির আদেশ তো কার্যকরী হবে না। ফাঁসির আদেশ কার্যকরী হলে অবশ্যই এটা হাইকোর্টের জাজমেন্ট লাগবে। হয়তো তারা কেউ কেউ খালাস পেতে পারে, বহালও থাকতে পারে, কিন্তু এই যে কেসটা যে 1 বছরের ভিতরে হয়ে গেল, এটা কিন্তু আশাব্যঞ্জক। এইভাবে অপকর্ম, আপনি যেটা বললেন সিলেটের কলেজের ওই বিচারটা যদি দ্রুত এরকম হতে থাকে এবং প্রত্যেকটা বিচার যদি দ্রুত হতে থাকে, তাহলে কিন্তু এটা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এবং আপনি দেখবেন সব ঘটনার সাথে আমরা কি এই ধরনের ঘটনাগুলিকে আগের থেকেই কি বন্ধ করার আমরা ব্যবস্থা নিতে পারি না? সেখানে যে প্রিন্সিপাল ছিলেন, সেখানে যে থানা পুলিশ, তারা কি জানতেন না যে এই ধরনের একটা ফ্ল্যাট আছে, অর্জুনের ফ্ল্যাট, সেখানে এই ধরনের ঘটনাগুলি ঘটে? আসলে এখন যত শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান, আপনি জানেন না, আপনার স্কুলের হেডমাস্টারকে পুকুরের নিচু ভাই, আসলে যারা এগুলি করছে, এই যে বললাম যে সব এককেন্দ্রিক রাজনীতি হওয়ার ফলে যারা এই অপকর্মগুলি করছে ওই এককেন্দ্রিক রাজনীতির সহযোগিতা, তাদেরকে কেউ এমসি কলেজের প্রিন্সিপাল কিন্তু বলেছেন যে উনি দুঃখের কষ্টের কথা বলতে পারেন না ইত্যাদি। তো এত দুঃখ কষ্ট নিয়ে ওনাকে ওই পদে থাকার দরকারটা কি? দরকারটা, মানুষ তো বেকারের দেশ, তিনি তো চাকরি হারাবেন, কি করবেন? এখন চাকরিটা ধরে আছে, দিন গুজার করছে, দিন চলে যাচ্ছে, একসময় রিটায়ার করবে, এই আশাই আছে। এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই জন্য বলছি যে এটা রাজনৈতিক দল এবং সরকার নয়, রাজনৈতিক দল তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা আরো অনেকগুলো প্রসঙ্গ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটি বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আমরা এবার একটু টিকা প্রসঙ্গে আলোচনা করি। চীনের সিনোভ্যাক টিকা দেশে পিছিয়ে যাচ্ছে। চীনা টিকার পরীক্ষা, টিকা ও টিকার পরীক্ষা নিয়ে মানুষের আগ্রহ আছে, পরীক্ষার ব্যয় মেটানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন চীনা কোম্পানির প্রস্তাব বিবেচনা করে দেখা হবে। আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই জন্য টাকা চেয়েছে, কিছু অর্থ চেয়েছে ইয়েটির জন্য, তারা যে ট্রায়াল করবে সেটা নিয়ে হয়তো একটু জটিলতা দেখা দিয়েছে। হ্যাঁ, জটিলতা কিন্তু এখান থেকে শুরু হয় নাই। চীন প্রথমে আইসিডিআরবি, একটা ডিপেন্ডেবল অর্গানাইজেশন, তাদের মাধ্যমে এই ট্রায়ালটা দিতে চেয়েছে। আইসিডিআরবি আপনার সরকারের কাছ থেকে প্রোটোকল তৈরি করে নিতে পারত, কিন্তু গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করলো, করে যে না, এটা সরকার টু সরকার আসতে হবে, তখন এইটা দেরি চলে গেল 2-3 মাস। এদিকে চীন কয়েকটি দেশে তারা যে অর্থ বরাদ্দ ছিল কয়েকটি দেশে দিয়ে দিছে, এখন বাংলাদেশ পিছিয়ে পড়ে গেছে। এখন বলতেছে তাদের ফান্ড শর্ট, এখন তাদেরকে বাংলাদেশকে যদি চীনের করোনা ভ্যাকসিন ট্রায়াল দিতে হয় তাহলে তাদেরকে অর্থ সহায়তা, মানে আংশিক, পুরো চায় না, অর্থ সহায়তা করতে হবে। তবে তারা বলছে আমরা ট্রায়াল দেব। হয়তো যদি বাংলাদেশ নাও দেয়, যখন ট্রায়াল দিবে তখন হয়তো ভ্যাকসিন দরকার পড়বে না। অর্থাৎ আমি বলবো যে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এই চীনা ভ্যাকসিন ট্রায়ালটা পিছিয়ে পড়ছি। এ পর্যন্ত আপনি দেখেন যে ট্রায়াল চীন অফার দিয়েছে, আমরা কি কোনো এখনো ভলেন্টিয়ার ঠিক করেছি? বলা হয় মুগদা, অমক, ঢাকা মেডিকেল কলেজ, অমক জায়গার থেকে টেস্ট করা হবে। আরে ভাই, ভলেন্টিয়ার ঠিক করলে তাদের লাইফ ইন্স্যুরেন্স, তাদের কত প্রণোদনা, কিছুই করা হয় নাই, কিছুই করা হয় নাই। তো আপনি, আমার দোষ, আমি করোনা টিকাটা তো আমাকে বুঝতে হবে
যে চীন তো বাংলাদেশের জন্য 2-3 মাস বসে থাকবে না, কারণ ভ্যাকসিন নিয়ে তো সারা বিশ্বে কত অর্গানাইজেশন কম্পিটিশন পড়ে গেছে, কে আগে ভ্যাকসিন তৈরি করবে। এখন আপনি ট্রায়ালের জন্য আপনি আইসিডিডিআরবি কে চয়েস করতে চীন, আমি মনে করি তো রাইট চয়েস। আপনি তো অন্য জায়গায় দিলে তো মেরে খাবে টাকা পয়সা, তো চীন টাকা দিবে তো ডিপেন্ড, সে তাকে বিশ্বাস করবে, তার কাছেই তো টাকা দিবে না, টাকা সরকারের মাধ্যমে খরচ হতে হবে, এখন টাকার শেয়ার চাইছে। সুতরাং আমি এখানে চীনের কোনো দোষ দেখছি না, আমাদের দোষের কারণে, আমাদের ল্যাপসেসের কারণে আমরা এই চীনের ভ্যাকসিন আমরা শুরু থেকেই আসলে সবকিছু লেজে গোবরে করে ফেলছি, সবকিছুর মধ্যে প্রত্যেকটা ডিসিশনের মধ্যেই তো আসলে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা পিছিয়ে পড়ছি। তো এখন আসার কথা হচ্ছে কালকে যেটা দেখা গেল যে মডার্ন আমেরিকান যে কোম্পানি, তারা বলেছে নভেম্বরের শেষ দিকে তারা টিকাটা বাজারজাত করতে পারবে। এখন সেখান থেকে যদি আমরা টিকাটা আনতে পারি, সেক্ষেত্রে যদি টিকাটা আনতে পারি বললে তো হবে না, সর্বনিম্ন দাম হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দাম হলো $4 প্রতি ডোজ, আর সর্বোচ্চ হলে $145। হ্যাঁ, তো এখন যদি 2 ডোজ করে লাগে, এবং আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের কমপক্ষে 15 কোটি মানুষকে এই টিকা দিতে হবে, কত টাকা লাগবে? ফেজ বাই ফেজ দেওয়া হবে, অসুবিধা নাই, এটা আমরা পাবো। এবং আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে আমরা নিশ্চয়ই এখানে আমরা না ডেভেলপমেন্ট করলে হবে না তো। 156টা দেশ অলরেডি এগ্রিমেন্টে পৌঁছেছে যে তারা বলছে যে আমরা সমতার ভিত্তিতে এটাকে করব, ডিস্ট্রিবিউট করব। আগে স্বাস্থ্য কর্মকর্তা, পরে প্রবীণরা, তারপরে অন্যান্যরা। আমরা এখনো প্রস্তুত, এইসব আসলে প্রস্তুতি শুরু করিনি। 156 এর মধ্যে নাই, জি জি, আমরা তো 156 এর মধ্যে নাই। তো সুতরাং ক্যাশ দিয়ে আমাদেরকে কিনতে হবে, এবং ক্যাশ দিয়ে কিনতে গেলেই ওই মিঠু, তমা, আফজাল ওরা আবার আসবে, বুঝতে পারছেন না? ওরা তো আসবে, সময় দেখা যায়, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের অনেকগুলো বিষয় আছে এখানে। সমকাল যেটি বলছে, শুরুই হলো না গরিবের পুষ্টি চাল বিতরণ, নানা অনিয়ম দুর্নীতি, গম বরাদ্দ নিতেও দিতে হয় উৎকোচ, খাদ্য অধিদপ্তরের ভেতরে চলছে তুগলকি কাণ্ড। কি বলবেন আপনি? প্রত্যেকটা জায়গায় তো একই অবস্থা। এটা আমাদের রোগ, আমাদের যে কোনো ধরনের, আপনার দেখেন বয়স্ক ভাতা, হ্যাঁ, সেখানেও কমিশন, আপনার যা দিবে সরকারি থেকে, এই যে ইউএনও অফিস এটা বরাদ্দ, চেয়ারম্যান বরাদ্দ দেয়, ওখান থেকেই কমিশন তারা রেখে দেয়, এবং শুরু থেকে কমিশন। এবং যিনি পান তিনি হয়তো দেখা যায় যে হয়তো 60% 50% পায়। গম যদি বরাদ্দ হয় 30 কেজি পায় 15 কেজি, এইভাবে টাকা, অথবা উৎকোচ নিয়ে তারপরে হয়তো আপনি 30 কেজি নেবেন, টাকা দিবেন এত, এইভাবে এইটা একটা সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেম বন্ধ করার যে কৌশল, সেটাই তো আমরা একটা আনতেছি না। আমরা তো দুর্নীতি, আমি যেটা আগেও বলেছি আপনাদেরকে, দুর্নীতির উৎপত্তি হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে। এরা যদি শুধু দুর্নীতি না করে, তাহলে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। আপনি এই জন্য বলছি যে আপনার সরকারি চাকরি দেওয়ার বিধিমালা এবং নীতিমালা এমন ভাবে করুন যাতে করে একটা সরকারি চাকরিজীবী পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত কেউ রিটায়ার করার পরে একটি পয়সা ঘুষের টাকা নিয়ে পকেটে নিয়ে যেতে না পারে। নিশ্চয়ই সরকার সেটা ভেবে দেখবে না, আমরা বারবারই বলছি, নিশ্চয়ই এক সময় সেটা সরকারের সক্রিয় বিবেচনা আসবে। আমাদের আরো 2টা বিষয় একটু আলোচনা করতে হবে, সময় আসছে আমাদের হাতে 5 মিনিটের মতো। কালের কণ্ঠ যেটি বলছে, অত্যন্ত বেদনাদায়ক একটি সংবাদ, অনেক শিক্ষার্থী আর স্কুলে ফিরবে না, দরিদ্র পরিবারের শিশুরা পড়ালেখার বাইরে 7 মাস। গত বছর ঝরে পড়ার হার প্রাথমিকে 17.9%, মাধ্যমিকে 37.62%। এই 7 মাসে অনেক দরিদ্র পরিবার তাদের ছেলে মেয়েকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে, সংসারের টানাপোড়েনের কারণে বাধ্য হয়েছে, তারা আর স্কুলে ফিরবে না। না, এটা তো অত্যন্ত স্বাভাবিক। আপনি চিন্তা করেন, একটু আগে বললাম যে এখন হতদরিদ্র হয়ে গেছে 30% মানুষ। এই 30% মানুষ তো তারা খাওয়া পাচ্ছে না। তো তাদের যদি ঘরে কোনো এরকম ধরেন ছোট সন্তান থাকে, তাদেরকে তো কাজে লাগাবেই বাঁচার জন্য, কারণ ওকেও তো খাবার দিতে পারছে না। এই জন্যই তারা এটা সারা বিশ্বেই এটা চিন্তা করা হয়েছে, প্রায় 2.5 কোটি লোক, 2.5 কোটি ছাত্র এরকম হবে। অন্য প্রাচ্যে হয়তো কম হবে, কিন্তু অনুন্নত দেশগুলোতে আপনার প্রচুর, আমাদের দেশের 17 থেকে 20% আপনি দেখবেন ড্রপ আউট হবে স্কুলে।
হ্যাঁ, এবং হাই স্কুল লেভেলেও আমার মনে হয় 10% ড্রপ আউট হবে। যে এদেরকে আবার কিভাবে ফিরিয়ে আনার কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ফিরে আনার হয়তো ব্যবস্থা একটাই হতে পারে, সেটা হলো যে আমাদের ওই খিচুড়ি দিয়া, খিচুড়ি তো বুঝে নিত, খিচুড়ি হাত ধোয়া এরকম পয়সা মানে না দিয়া আপনাদের প্রত্যেককে বৃত্তি দিতে হবে, এমন বৃত্তি জাতীয় টাকা ক্যাশ বৃত্তি হিসাবে দিতে হবে, যাতে করে ওই ছেলের অন্তত পক্ষে ওই ছেলের থাকা খাওয়াটার নিশ্চয়তা হয়। এই পরিমাণ বাজেট আপনার অনুমোদন। কারণ আগে আমরা ছোটবেলায় পড়ছি শিক্ষাই এখন জাতির মেরুদণ্ড, শিক্ষা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন এটা উল্টা, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এখন তো টাকা রোজগার করতে বাংলাদেশে শিক্ষা লাগে না, যে শিক্ষা গ্রহণ করেছে সে টাকা উপার্জন করতে পারছে না, আর যে শিক্ষা গ্রহণ করে নাই তার আপনারা দেখেন গরিব ভাষা সার্চ করেন, এখন পুরান ঢাকায় সমানে সিন্ধুক বিক্রি হচ্ছে, বুঝছেন না, টাকা পয়সা রাখার জন্য সমানে সিন্ধুক। তাদের ইন্টারভিউ ছাপা হয়েছে, ভাই এত সিন্ধুক বিক্রি নিচে ভাই তা তো জানি না, আমাদের বিক্রি করার কথা বিক্রি করতেছি। এখন সবার দেখেন ঘরে ঘরে টাকার অভাব নাই, অথচ হতদরিদ্র 30%। সুতরাং আমি বলবো যে হ্যাঁ, এখানে শিক্ষা বাঁচাইতে হবে, জাতিকে শিক্ষা যদি না বাঁচে তাহলে জাতি বাঁচবে না। আমরা শেষ 2 মিনিট পাবো, এই বিষয়টি একটু আলোচনা আনতেই হচ্ছে, কারণ অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, বলা বলি হয়েছে, তারপরে শেষ পর্যন্ত তারাই শপথে থাকলেন। দেশ রূপান্তর যেটি বলছে, ছক্কা হাঁকালেন তাকসিম, ফয়জুল্লাহর বাউন্ডারি, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার এমডি নিয়োগের রেকর্ডের পর রেকর্ড। দেশ রূপান্তর বলছে 3 বছরের জন্য তারা পুনর্নিয়োগ পেলেন এবং এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। হ্যাঁ, আমি হেডিংটা দেখে আমি খুব হাসলাম যে বাউন্ডারি মারছে, বাউন্ডারি মারলে একজন ওভার বাউন্ডারি, একজন বাউন্ডারি। হ্যাঁ, বাউন্ডারি মারলে 6 পাওয়া যায় না। জি, একটা ব্যক্তি এই ওয়াসার কোন সুয়ারেজ লাইন ঠিক করতে পারে নাই, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা বেহাত খেয়ে ফেলছে। কি কোন জায়গায় তার লাইন, কোন তার যোগ্যতা? 6 বার সে তার কন্ট্রাক্ট রিনিউ হয়, এবারও 3 বছর পেল। হ্যাঁ, এখন আমি কি বলবো, যে এই জন্য বলছি যে এখন তো আপনার নিরপেক্ষভাবে উপযুক্ত রাইট ম্যান রাইট প্লেস তো বসানো হচ্ছে না। যে ব্যক্তিটা পারছে না এই ওয়াসার আবর্জনা, এটা কোনোভাবেই এটা ঠিক করতে পারছে, বলা হচ্ছে ওনার নাকি কোনো বিকল্প নেই, বিশেষ করে ঢাকা ওয়াসায় তাকসিম এ খানের, মানে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে কি ওয়াসা কি বিলুপ্ত ঘোষণা করতে হবে, ওনার যেহেতু বিকল্প নেই? কারো ব্যক্তির জন্য নোবডি ইজ ইনডিসপেন্সেবল, কোন ব্যক্তির জন্য কোনো কিছু থেমে থাকে না। আমি যদি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তাদের কি কোনো এক্সপেরিয়েন্স ছিল আগে ওইভাবে যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো ট্রেনিং নিয়ে আসছেন? দেশ তো ভালোই চালাচ্ছেন, দুইজনই তো দেশ ভালোই চালালো। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন পূরণ হচ্ছে না, দুইজনই আমাদের এক্সপেকটেশন, জনগণের এক্সপেকটেশন পূরণ করতে হবে, কিন্তু দেশ তো চালাচ্ছেন আগের মতো ধরে চালাচ্ছেন। সুতরাং কোনো ব্যক্তি কিন্তু কোনো না, চেয়ার মেক্স ম্যান, আপনি রাইট ম্যানকে রাইট জায়গায় বসান। আপনি একটা সৎ লোক, আমাদের দেশে প্রথম দরকার। উনি যদি এত দক্ষ হতেন তাহলে উনি সিস্টেমটাকে সেভাবে করে যেতেন যে এই সিস্টেমের মধ্যে যেই আসবেন তিনি সফল হবেন, তাই তো? উনি পারেন নাই, যে জায়গায় ঢাকা শহর ছিল আরো খাল বিল সব জলাভরা হয়ে গেছে, সে আরো নষ্ট করে দিচ্ছে। সবশেষ যেটা করলেন উনি, যে এক লাফে 25% পানির দাম বাড়িয়ে দিলেন, সুয়ারেজের দাম বাড়িয়ে দিলেন। বস্তি ছাড়া কেউ ওয়াসার পানি খায় না, কেউ ওয়াসার পানি খায় না। আজকে শেষ করতে হবে, আমাদেরকে শেষ করতে হবে, অনেক কথা বলার ছিল, আসলে বলা গেল না। এইভাবে দেশকে রাইট ট্র্যাকে আনা যাবে না। প্রথমে আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় সৎ, আমাকে বারবার তাড়া দেওয়া হচ্ছে, শেষ করতে হবে। আসলে অনেক কথা বলার ছিল, যেটা বলছিলাম যে আমি জানি না বা আমরা জানি না যে আগামী 3 বছর আমাদেরকে ঢাকা ওয়াসে আরো কত তুগলকি কাণ্ড দেখতে হবে। জি, এই কথা বলে আজকে মতো শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে একটি সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। দর্শক, নিটোলটা আজ পত্রিকা অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 ও শুক্রবার সকাল 10টা 10 দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTVর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।